গতকাল ম্যারাথন ইডির অভিযান, আর সেই অভিযানের পরই আমরা দেখছি যে ফের আক্রমণাত্মক সুজিত বসু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা দমকল মন্ত্রীর। শুভেন্দু অধিকারী অর্ধশিক্ষিত ও মূর্খ, এই তোপ সুজিত বসুর। যে চোর সেই বেশি চোর চোর বলে। শুভেন্দুর কত দুর্নীতি রয়েছে তা জানি, সময় হলে সব বলবো। টিভি9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই কথাই বললেন দমকল মন্ত্রী। যখন এখানে রেড হচ্ছিল তখন বিরোধী দলনেতা বললেন যে আপনি ব্যাগ তৈরি রাখুন। আমি তো আজকে গঙ্গাসাগরে যাব। গঙ্গাসাগরে ওখানে খুব ঠান্ডা আছে, তা নিজের প্রোটেকশানের জন্যে একটু তো গরম জামা নিতেই হবে। আর বাদবাকিটা বলেছি গঙ্গাসাগর থেকে ফিরে এসে বলবো যা বলবো। শুভেন্দু অধিকারী বলছে যে আপনার বাড়ির দুজন চাকরি পেয়েছে, সেগুলো তদন্ত করা দরকার, আপনি সরাসরি দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দিতে যুক্ত। দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, অর্ধশিক্ষিতদের সঙ্গে কথা বলা উচিত না। আমি তো বলেছি, কেউ গামবাট, কেউ এদের সঙ্গে কথা বলতে চায় না, কারণ এদের মিনিমাম, আমি কারোর পরিবার নিয়ে বলি না, ওদের পরিবারটা নিজের বলেছি তো, আয়নায় নিজের মুখটা নিজে দেখুক, তাহলেই বুঝতে পারবে কি আছে। যে বেশি যে চোর, সে সবসময় সে চুরির কথা বেশি বলে। আর পকেটমার যখন বাসে ওঠে দেখবেন, পকেটমার যখন পকেট কেটে বেরিয়ে যায় তখন চোর 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 বলতে থাকে। তা সুতরাং বুঝে নিন, আর এর উত্তর মানুষ দেবে। জানি তো আমি ও কী করেছে, ওর দুর্নীতিটা আমরা খুব ভালো জানি, ওই জন্যই তো পালিয়েছি। এমনি বলবো না, যখন বলবার ঠিকই বলবো। আপনার ফোনটাও নিয়ে নেওয়া হয়েছে, আপনি বারবার আবেদন করেছিলেন, কতটা অসুবিধা হচ্ছে বর্তমানে? নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। তারপর একটা ফোন জোগাড় করে নিয়েছি। তার কারণ হচ্ছে, দেখুন, আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সির কোনো সময় হয় না। আর আমাকে তো এই গঙ্গাসাগরে যে ডিউটিটা করতে, আমি তো গঙ্গাসাগর ঘুরতে যাচ্ছি না, ডিউটি করতে যাচ্ছি। সেখানেও 4 দিন বিভিন্ন অফিসারদের সঙ্গে আমাকে লিয়াজও করতে হয়। তা আমি বলছিলাম, যা নেওয়ার এখান থেকে ডাটা নিয়ে নিন, আপনি ওটা দিয়ে যান, কিন্তু দেয়নি। কী করব? ওরা বলছে ওপর থেকে অর্ডার আছে। ওপরের অর্ডার ঠিক আছে, আপনারা ক্যারি আউট করুন। আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু করে নিতে হবে। ডকুমেন্টস তো নিশ্চয়ই কিছু থাকে, কিন্তু আমার এমন কোনো ডকুমেন্টস নেই যেটা কোনো অন্যায়ের সাথে ব্যাপার আছে। আর আমি ওই সব নিয়ে মাথা ঘামাই না, তার কারণ আমি জানি এগুলো সব পলিটিক্যালি হতে দিন, যারা করতে চাই যে করতে দিন। আমি সব রকম বলেছি, সহযোগিতা করতে প্রস্তুত আছি, আজও বলছি সহযোগিতা করব সব ব্যাপারে। কিন্তু এই যে মেলাইন করার যে চেষ্টা, এটা বন্ধ হওয়া দরকার আছে বাংলা রাজ্যে। ওরা 14 ঘন্টা এসছে, পাড়ায় সিআরপিএফ নামিয়ে দিয়েছে, পাড়ায় এসব। আমাদের পাড়াটা খুব শান্ত পাড়া, আমি শান্তভাবেই এই অঞ্চলটাকে, পুরো কনস্টিটিউশনটাকে খুব শান্ত রেখেছি। তা সেখানে এসব লোক দেখেনি। ক্যামেরা বিনোদ সিংহাসন, সুশোভন ভট্টাচার্য, টিভি9 বাংলা। দেখুন, শুধুমাত্র সুজিত বসুই নয়, তাপস রায়, তৃণমূল বিধায়ক তাপস রায়, তিনিও মুখ খুলেছেন টিভি9 বাংলায় এক্সক্লুসিভলি। তিনি বলেছেন, এখনো ভালোর প্রশংসা করব, খারাপের নিন্দাই করব, আমার লড়াই জারি থাকবে। নাম না করে বিজেপিকে চ্যালেঞ্জ তাপসের। কি বলছেন তিনি, শোনাবো। এই যে ইডি হানা, কোনোদিন তো আপনার গায়ে কালি ছেটা পড়েনি, আচমকা কেন এভাবে আসতে হলো কেন? আমার লড়াইটাই তো অর্থের বিনিময় যদি কোথাও কোনো কিছু হয়েছে, সেটা যদি আমাদের জানাশোনার মধ্যেও, দলের মধ্যেও কেউ কখনো করে থাকে, তারও তো প্রতিবাদ করেছে, সেটাও তো সকলেই জানে। 34 বছরে সিপিএমের রাজত্বে কখনো আমার বাড়িতে বা অফিসে কখনো পুলিশ আসেনি। আমি আগামী দিনও ভালো প্রশংসা করব, মন্দের নিন্দা করব, লড়াই করে যাব। চাকরি যদি গরিব মানুষদের এবং দলের কর্মীদের দেওয়ার কোনো সুযোগ আসে, একবার নয় 100 বার দেব, কিন্তু কখনোই কিছুর বিনিময় নয়, অর্থের বিনিময় নয়। অর্থের বিনিময়ে যদি কেউ চাকরি দিয়ে থাকে বা নিয়ে থাকে, দেওয়া নেওয়া দুটোই অন্যায়, অপরাধ। আমি কোনো নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবে আমি যুক্ত নই। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। এদিকে এই নিয়ে রাজনৈতিক মহলে একটা চাপানোতর শুরু হয়ে গেছে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো, এবং তৃণমূলের তরফ থেকে বা কি বলা হচ্ছে শুনুন। ইডি তল্লাশি কেন করেছে সে আগামী দিনে উনি বুঝতে পারবেন, যখন সমস্ত তথ্য প্রমাণ নিয়ে ইডি ওনার সামনে আসবে। একটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে, সেই তদন্তে বিভিন্ন লোকের নাম বিভিন্ন সময় উঠে আসছে। তাদের বাড়িতে ইডি যাচ্ছে তথ্য প্রমাণের খোঁজে। যার বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে তিনি শাস্তি পাবেন, যিনি পাবেন না সেখানে হবে না। বামফ্রন্টের সময়ের কথা তো বলছি না, বামফ্রন্ট তো সেটিং অপোজিশন রাখতো, কিছু কয়েকজনকে বাঁচিয়ে রাখতো। ওদের কোনো অর্গানাইজেশন নেই তো,
বিরোধী দলনেতার প্রেস আছে আর কোনো মাটিতে অর্গানাইজেশন নেই, এদের দিয়ে অর্গানাইজেশন করছে। जो डर गया वो मर गया। এদিকে দেখুন, কলকাতায় এসে আবার আইন শৃঙ্খলা ও দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের অপরাধী ও দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় তৃণমূল। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর। সন্দেশখালী কাণ্ড ও সন্ন্যাসীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে আইন শৃঙ্খলা ইস্যুতে তো কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়কদের ওপর থেকে মমতার রাশ আলগা হচ্ছে। মুখ্যমন্ত্রী কি নিজেই লুঠের অনুমোদন দিয়ে রেখেছেন, নাকি মুখ্যমন্ত্রীর কথা তার দলেই কেউ শুনছে না? দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করলে তার গুন্ডারা ঝাঁপায়, যা বাংলা ছাড়া অন্য কোনো রাজ্যে হয় না। এই তোপ অনুরাগে কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। पश्चिम बंगाल में कानून व्यवस्था चरमरा गई है। लॉ एंड ऑर्डर की एक भयंकर समस्या यहाँ पर है, जिसका बार बार उदाहरण देखने को मिलता है। अगर भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई की जाए तो ईडी की टीम पर भी पथराव, मारपीट, सिर फोड़ने का काम होता है। जो जनता की भलाई के लिए पैसा आता है, पाई पाई को खाने का पक्का इंतजाम किया जाता है। कट मनी के नाम से मशहूर यहाँ के नेता और यहाँ की सरकार हो गई है। गरीबों की भलाई के लिए जो पैसा केंद्र से आता है, उसमें भी कमीशन खाने का हर संभव प्रयास किया जाता है। भ्रष्टाचार चरम सीमा पर है। কেন্দ্রীয় মন্ত্রী আজকে অনুরাগ ঠাকুর বলছেন যে বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই। ভাবুন, তিনি দিল্লিতে মন্ত্রী হিসেবে তিনি দিল্লিতে প্রচারের সময় বলেছিলেন গোলি মারো ড্যাশ 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 দেশ কে গদ্দারোं को। আপনি ঘৃণার বক্তব্য রাখেন, আপনি যে বক্তব্য রাখেন তার জন্য তো জেলে থাকা উচিত, আর আপনি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছেন।